সেটা হচ্ছে হোয়াট ইজ চার্জ। তোকে যদি জিজ্ঞেস করি, তোকে যদি জিজ্ঞেস করা হয়, এটা সবাইকে জাস্ট একটা ওপেন কোশ্চেন, ঠিক আছে? চার্জ ব্যাপারটা কি তোদের কি মনে হয়? বা এই রিলেটেড কোনো কোশ্চেন কখনো মনে এসেছে যে চার্জ ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? এমনি তোকে যদি কেউ বলে যে চার্জ ব্যাপারটা কি, তাহলে তুই কি বলবি? যতটা পড়েছিস তার ভিত্তিতেই বল। ইলেকট্রনের উত্তেজিত অবস্থা থেকে ছিটকে যাওয়ার। ইলেকট্রনের উত্তেজিত অবস্থা থেকে ছিটকে যাওয়া মানে, মানে ইলেকট্রন যে ছিটকে যায় সেটাই তো মানে? হ্যাঁ, ওটাই বোধ। ওকে, আচ্ছা। না হলে মানে কারেন্ট। ইলেকট্রনের চার্জ আছে, এটাই আর কি মেন কথাটা। ইলেকট্রনের চার্জ আছে, প্রোটনেরও চার্জ আছে, ইলেকট্রনের নেগেটিভ চার্জ আছে, প্রোটনের পজিটিভ চার্জ আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আবার ধর নিউট্রন, নিউট্রনের তো কোনো চার্জ নেই। নিউট্রন তো ইলেকট্রিক্যালি নিউট্রাল। তো এবার কোনো কোনো এবার এখন আবার আমরা জানি যে প্রোটনকেও আবার তিনটে ভাগে ভাঙা যায়, ঠিক আছে? প্রোটনকে ভাঙলে আবার তিনটে গোল্লা গোল্লা, মানে ভাঙা ঠিক যাবে না ঠিকই, কিন্তু প্রোটনের মধ্যে তিনটে গোল্লা গোল্লা জিনিস আছে, ঠিক আছে? সেটা নিউট্রনের মধ্যেও আছে, ইলেকট্রনের মধ্যে অবশ্য কোনো গোল্লা গোল্লা জিনিস কিছুই নেই। তো কারুর কারুর চার্জ থাকে, কারুর কারুর থাকে না, এই ব্যাপারটুকু তো ক্লিয়ার। তো এটা কখনো তোদের এই ব্যাপারটা মানে মনে হয়েছে যে চার্জ ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, বা চার্জকে ডিফাইন করতে গেলে কিভাবে ডিফাইন করবি, বা কারোর কারোর চার্জ থাকে এবং কারোর কারোর থাকে না, এই এই গল্পটা, এই গল্পটা ঠিক কিরকম, এটা নিয়ে কখনো মানে কখনো তোদের কিছু মনে হয়েছে? ম্যাম, চার্জ তো দু ধরনেরই হয়, ধনাত্মক আর ঋণাত্মক। পজিটিভ ঠিক। নেগেটিভ প্রোটন আর ইলেকট্রন। আর এছাড়া আর তো নেই। না, এছাড়া আর নেই। কিন্তু কারোর কারোর চার্জ থাকে, কারোর কারোর থাকে না, এটা কেন? যেমন ইলেকট্রন নেগেটিভলি চার্জ কিন্তু প্রোটন পজিটিভলি চার্জ, এটার কি কারণ? চার্জ ব্যাপারটা অনেকটা মাসের মতোই একটা ব্যাপার, ঠিক আছে? মানে স্যার, ওটা মাস। বোরের মডেলের থেকে ভালো বোঝা যায়। হ্যাঁ, বোরের মডেল থেকে বোঝা যায়। ওকে। না, চার্জটা ঠিক বোরের মডেলের সঙ্গে খুব একটা আসে না যদিও, যাই হোক, ব্যাপার হচ্ছে যে মাস, চার্জ, এই জিনিসগুলো এবং স্পিনও, তোরা যেহেতু আরেকটু বড় হয়েছিস তোরা স্পিনের কথাটাও ভাবতেই পারিস। তো এই জিনিসগুলো না, এগুলো হচ্ছে পদার্থের কি বলবো মানে একটা বেসিক প্রপার্টি, এগুলোর কোনো কেন হয় বলে আমরা আগে কখনো ভাবতাম না। মানে সবারই একটা মাস থাকে, ইলেকট্রনেরও, মানে যে কোনো অবজেক্টটাকে অবজেক্ট হিসেবে ভাবার তো দরকার নেই, যে কোনো অবজেক্ট মানে আলটিমেটলি কি না ইলেকট্রন প্রোটন নিউট্রনের একটা সমষ্টি। তাই সুতরাং বেসিক বেসিক পার্টিকেলস বলতে আমি যদি ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটেকেই আপাতত ভাবি, আরো আছে এলিমেন্টারি পার্টিকেলস। এলিমেন্টারি পার্টিকেলস, এলিমেন্টারি পার্টিকেলস নিয়ে যারা আর কি পড়াশোনা করে ওদেরকেই, ওটাকেই বলা হয় হাই এনার্জি ফিজিক্স। যাই হোক, তো এবার বিভিন্ন ধরনের এলিমেন্টারি পার্টিকেলস এর মধ্যে আমরা মূলত তৈরি ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটে দিয়ে, এবং এই তিনটে জিনিসেরই আমরা দেখেছি একটা মাস আছে, খুব স্মল অ্যামাউন্ট, সেগুলোকেই যোগ করে করে পুরো অবজেক্টের মাস ব্যাপারটা হয়। তো এদের মাস আছে, এদের কারুর কারুর চার্জ আছে, আবার সেটা নেগেটিভ পজিটিভ বা জিরো, কারুর কারুর নেই। এদের আবার স্পিন বলেও একটা জিনিস আছে, সেটার সঙ্গে তোরা অবশ্য অতটাও পরিচিত না। তো কথা হচ্ছে যে এটা কিন্তু এদের জাস্ট আছে, মানে এটা কেন বা কি এইগুলো কোনো কোশ্চেন আমরা কখনোই করি না। যাদের আমরা এরকম কোশ্চেন টোশ্চেন করি না এই জিনিসগুলোকে নিয়ে, সেগুলো হচ্ছে এদের ইন্ট্রিনজিক প্রপার্টি, মানে এটা জাস্ট আছে, কি বা কেন সেগুলোর উত্তর ওরকম ভাবে পাওয়া যায় না, মানে প্রকৃতির একটা সত্য এরকম একটা ব্যাপার। তো কার কি ডেফিনেশন, মানে আমি যদি ডিফাইন অ্যাকচুয়ালি করতে চাই, ঠিক আছে, মাসকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ইট ইজ অ্যান intrinsic property
যেটা which defines how a particle responds to ফোর্স। যে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করা হলে কারোর উপর একটা পার্টিকেল ফোর্স অ্যাপ্লাই করা হলে পার্টিকেল কিভাবে রেসপন্ড করবে, কতটা স্লোলি যাবে বা কতটা ফাস্ট যাবে, সেইটা ডিসাইড করে যে প্রপার্টিটা, সেটা হচ্ছে ওর মাস। চার্জ ব্যাপারটা তাহলে কি হবে? চার্জ ইজ also an intrinsic property of an elementary particle, যেটা which defines how a particle responds to electric field। কেননা ইলেকট্রিক ফিল্ডে ঢুকলে ওর উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয় which is Q into E, and ম্যাগনেটিক ফিল্ড। কেন? ওই যে লোরেন্স ফোর্স Q V ক্রস B, রাইট? এই তাহলে চার্জ হচ্ছে এমন একটা বেসিক প্রপার্টি, ইন্ট্রিনসিক প্রপার্টি, মানে ভেতরকার প্রপার্টি আর কি, বাইরে থেকে কিছু চাপিয়ে দেওয়া হয়নি, ওটা নিয়েই ও জন্মেছে। So charge is another intrinsic property which defines how a particle responds to electric field এবং ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এবার রইল বাকি স্পিন। So spin is an intrinsic property which defines how a particle how a particle responds to applied magnetic field। ঠিক আছে, স্পিনটা অবশ্য তোরা এখন অতটা পড়িস না, ওটা ধীরে ধীরে পড়বি। কিন্তু স্পিনের সঙ্গে যে জিনিসটার মিল খুঁজে পাবি, মানে যখন পড়বি আর কি, তখনকার কথা বলছি, সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের মিল খুঁজে পাবি, বুঝেছিস তো? চৌম্বক ভ্রামক সম্ভবত বাংলাতে, চৌম্বক ভ্রামক নামক একটা বস্তু আছে, সেটার সঙ্গে স্পিন জিনিসটা একটা মিল খুঁজে পাবি। এবং যেমন আমরা বলি চৌম্বক ভ্রামক এম হলে আমরা এম ডট বি দিয়ে অনেক কিছু বলি টলি, সেরকম ভাবেই যখন স্পিন পড়বি, মানে দেখবি যে এলিমেন্টারি পার্টিকেল গুলো যেমন একটা মাস আছে, যেমন একটা চার্জ আছে, সেরকমই ওদের একটা ইন্ট্রিনসিক স্পিন আছে, যে স্পিনের ভ্যালু হচ্ছে হাফ। ঠিক আছে, তো মোদ্দা ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং একটা জিনিস। পার্টিকেল ওগুলোকে সঙ্গে নিয়েই জন্মায়, এবং আমরা কি করে বুঝেছি যে পার্টিকেল গুলোর এগুলো আছে? কেননা আমরা লক্ষ্য করেছি যে পার্টিকেল গুলো বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকম ভাবে রিয়্যাক্ট করে। যখন আমি মেকানিক্যালি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, হাত দিয়ে কাউকে ঠেললাম, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, তখন পার্টিকেল নানান রকম ভাবে বিহেভ করে বা রিয়্যাক্ট করে। সেখান থেকে আমরা একটা একটা করে জাস্ট নাম দিয়েছি।
ওকে, এর মানে কিন্তু এই নয় যে আমরা এদের অরিজিনটা বুঝতে পেরেছি, মানে কেন মাস আছে, কে ওকে মাসটা দিল, কে ওকে চার্জটা দিল, কে ঠিক করলো যে ইলেকট্রনের চার্জ মাইনাস ই এই অ্যামাউন্টটা হবে, প্রোটনের চার্জ প্লাস ই এই অ্যামাউন্টটা হবে, এবং নিউট্রনের চার্জ 0 হবে। এটা মানে কে ঠিক করলো, বা কিভাবে ঠিক হলো, বা কেন ঠিক হলো, কার মাস বেশি হবে, কার কি হবে না হবে, এইগুলো কিন্তু আমরা জানি না। এবার মাস নিয়ে আমি ফার্স্ট ইয়ারের সময় একটা ডিসকাশন করেছিলাম, এখানে অবশ্য আমি ওই সমস্ত অরিজিন নিয়ে আমি এর বেশি বলবো না, কিন্তু আমি জাস্ট আমার মনে হলো যে অন্তত এই দিকটা তোদের একটু জানা উচিত, যে এটা নিয়ে এখন রিসার্চ কত দূর এগিয়ে গেছে, একটু রেলিভেন্ট বলে আমি এটা ডিসকাস করছি আর কি। যে যদি আর একটুখানি ভাবিস, চার্জটা বলছি, মাসটা নয়, মাসটা নিয়ে আমরা এখানে পড়াচ্ছিও না। চার্জের ব্যাপারটা যদি দেখি, তাহলে হাউ এ পার্টিকেল রেসপন্স টু ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ দুটোকে মিলিয়ে আমি বলতে পারি যে চার্জ হচ্ছে অ্যাকচুয়ালি ইট ইজ রেসপন্স টু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তা এখন ওদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আমি কি করে পাবো, মানে কিভাবে তৈরি করব আদৌ। এবারে ক্লিয়ারলি মনে কর একটা প্লাস কিউ একটা চার্জ আছে। এবার আমি একটু আগে কি বললাম, যে প্লাস কিউকে আমি কিভাবে ডিফাইন করছি না, কোনো একটা যদি ইলেকট্রিক ফিল্ড ই হয়, তাহলে আমি দেখব যে প্লাস কিউ একটা ফোর্স ফিল করছে, যার অ্যামাউন্টটা হচ্ছে কিউ ইন্টু ই। তাহলে এই যে প্রপোর্শনালিটি, মানে তার মানে হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড ই থাকে, তাহলে সেখানে একটা পার্টিকেলকে রাখলে দেখা যাবে যে ও একটা ফোর্স ফিল করছে, যেই ফোর্সটা হচ্ছে প্রপোর্শনাল টু ওই ইলেকট্রিক ফিল্ড। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা আছে, সেটাই হচ্ছে দ্য ভ্যালু অফ চার্জ। তাহলে তোর এবারে প্রশ্ন আসতে পারে, তাহলে হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রিক ফিল্ডের এখন আবার সোর্সটা কি, ইলেকট্রিক ফিল্ডের সোর্সটা কি, সেটা বলতে গেলে আবার সেই মানে ঘুরিয়ে মাথা দেখানোর নাক দেখানোর ব্যাপারটা হয়ে যায়। কারণ ইলেকট্রিক ফিল্ড আমরা আবার কিভাবে ডিফাইন করতে পারি না, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যদি কোনো একটা চার্জ কিউ কোথাও আমি বসিয়ে দিই, তাহলে সে তার সমস্ত ইনফাইনাইট স্পেসে সে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে। যেমন যেমন আর ডিস্টেন্সে ও যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট করবে তার ভ্যালু হচ্ছে কিউ বাই 4πε0r²। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে চার্জ হচ্ছে এমন একটা জিনিস যেটা ইলেকট্রিক ফিল্ড থাকলে কিভাবে রেসপন্ড করবে সেটা ডিসাইড করছে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড আবার কি জিনিস, না একটা চার্জ থাকলে সেটা এরকম অ্যামাউন্টের ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে। তাহলে এটা তো ঠিকঠাক ডেফিনেশন না, এটা ঠিকঠাক অরিজিন হলো না, মানে চার্জটা কে কেন পাচ্ছে, বা ডেফিনেশনটাও কমপ্লিট হলো না। কারণ চার্জ, যে চার্জকে ডিফাইন করছি ইউজিং দ্য কনসেপ্ট অফ ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, অথচ ইলেকট্রিক ফিল্ডকেও আবার ডিফাইন করছি কি ইউজিং দ্য কনসেপ্ট অফ চার্জ, তাই না ব্যাপারটা? তাহলে তো এই ব্যাপারটা ঠিক মানে ঠিকঠাক হলো না। তাহলে তাহলে এবার আমাদের আরেকটুখানি বিভিন্ন দিকে উত্তর খুঁজতে হবে। তো এইটা তোরা যখন, যদি তোরা সকলেই হায়ার স্টাডিজে যাস, তাহলে তোরা সকলেই এই সমস্ত ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করবি, কারণ এইগুলো নিয়ে আমরা এখন অদ্ভুত অদ্ভুত সব ডিসিশনে চলে এসেছি। যেমন এই যে যেটা এক্ষুনি বললাম, যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যাপারটা তো বেসিক্যালি হচ্ছে যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, একদিকে ইলেকট্রিক ফিল্ড থাকবে, একদিকে ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এবার একটা অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড অসিলেট করছে, আর অন্য একটা অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড অসিলেট করছে। এই হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, বলতে আমরা এইটাকে বুঝি। ঠিক আছে, তো
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, হ্যাঁ রাইট। হ্যাঁ, তো এবার এই যে একটা ওয়েভ লাইক একটা বিহেভিয়ার আমি বললাম, তার ফলে এই ডিরেকশনে একটা ওয়েভ প্রোপাগেট করছে, যেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার দেখা গেছে যে লাইট ইজ ওয়ান টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং আইনস্টাইন আবার, মানে আইনস্টাইন এবং প্লাঙ্ক, ঠিক আছে, এই দুজনে মিলে আবার যেটা প্রপোজ করেছিলেন এবং সেটা প্রমাণ করেও দেখিয়েছেন, সেটা হচ্ছে যে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট তো বটেই, তাদের যে এনার্জি, সেই এনার্জিটা নট কন্টিনিউয়াস। অর্থাৎ একটা লাইটের বাল্ব থেকে তোর দিকে যে এনার্জিটা বেরোচ্ছে, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বেরোচ্ছে না, সেটা কতকগুলো প্যাকেট প্যাকেট হয়ে বেরোচ্ছে। অর্থাৎ ঠিক যেন অনেকগুলো পার্টিকেল বাল্ব থেকে তোর দিকে ছুটে ছুটে আসছে। এই যে এতগুলো পার্টিকেল, এদের আবার মাস টাস নেই, এরা একটু বিশেষ ধরনের পার্টিকেল। এই পার্টিকেল গুলোকে বলা হয় ফোটন। বিশেষ ধরনের বললাম কেননা ফোটনের মাস 0, কিন্তু এনার্জিটা ফিক্সড। এনার্জি হচ্ছে এইচ নিউ, এবং মোমেন্টামও ফিক্স, মানে ভাব মাস নেই কিন্তু মোমেন্টাম আছে। এসব হচ্ছে আইনস্টাইনের রিলেটিভিটির কেরামতি। ফার্স্ট ইয়ারের কি রিলেটিভিটি পড়া হয়েছে এখনো? শুভম, রামানন্দ? সমিত স্যার আগের দিন একটু করাইছে। আচ্ছা, ঠিক আছে। স্পেশাল রিলেটিভিটিটা পড়াইছো? আচ্ছা আচ্ছা, বাহ, তাহলে তো খুব ভালো। তাহলে তো এগুলো তোরা একটু একটু জানিস। তো ফোটন একটা অদ্ভুত পার্টিকেল, কারণ এর মাসটা 0 কিন্তু এনার্জি এইচ নিউ, আবার এর মোমেন্টামও আছে এইচ নিউ বাই সি। এগুলো সব হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির কেরামতি। তো তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং লাইটের এনার্জি কন্টিনিউয়াস নয়। তাহলে লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যে একটা জায়গা থেকে একটা জায়গায় ফ্লো করছে, তার মানে আর কিছুই নয়, কোনো একটা সার্টেন এরকম একটা কোনো রিজিয়নে, এখানে মনে কর সমস্ত জায়গাতে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এটা মানে আছে আর কি, একটা কোনো এলাকা জুড়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে। এবং মানে বা কোনো একটা এলাকা জুড়ে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি একটা প্রোপাগেট করে, তাহলে তার মানে সেই এলাকাতে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডই আছে। কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে এনার্জি, সেটা আবার কোয়ান্টাইজড। তার মানে আমি এরকম একটা ভাবতে পারি, তাহলে এই পুরো এলাকা জুড়ে যেন অসংখ্য এরকম ছোট ছোট ফোটন যেন লাফালাফি করছে। মানে একটা জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে সেটা বলা, আর একটা জায়গায় অনেক ফোটন লাফালাফি করছে সেটা বলাটা মোরললেস একই ধরনের একটা ব্যাপার। ঠিক হ্যাঁ? তাহলে যেটা দাঁড়ালো, এবার চার্জের ব্যাপারটা আমরা কি বলেছিলাম, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জকে প্লেস করা হয়, তাহলে ও একটা ফোর্স অনুভব করবে। সেই ফোর্সের ভ্যালুটা কি হবে? কিউ ই প্লাস ভি ক্রস বি। এই যে কিউ ভি ক্রস বি, এটাকে বলে লোরেন্স ফোর্স। এটাকে বলা হয় লোরেন্স ফোর্স। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে কোনো একটা চার্জকে যদি বসিয়ে দেওয়া হয়, বসালে হবে না, চার্জটা যদি ভি ভেলোসিটি নিয়ে চলতে থাকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জটা এই অ্যামাউন্ট ফোর্স ফিল করে। যাই হোক, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, তার মানে কতগুলো ফোটন ঘোরাঘুরি করছে। আবার এইখানেই আমি যদি চার্জ কিউকে প্লেস করি, তাহলে সে একটা ফোর্স অনুভব করছে। তার মানে উইচ মিনস মানে এর মধ্যে অবশ্যই প্রচুর গল্প আছে, কিন্তু আমি জাস্ট জাস্ট গল্পটা ছোট করে বলার চেষ্টা করছি। তার মানে এই যে আমরা বলি কুলম্বের সূত্র, যে দুটো প্লাস কিউ থাকলে তারা একে অন্যকে রিপেল করবে, বা যদি একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ থাকে, তাহলে তারা কি করবে? একে অন্যকে অ্যাট্রাক্ট করবে। They will attract each other. তো এই যে অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন,
এই ব্যাপারটাতে মানে এটা তো একটা ইন্টারাকশন দুটো চার্জের মধ্যে। তো এই অ্যাট্রাকশন রিপালশনের মধ্যে নিশ্চয়ই ফোটনের কিছু একটা রোল আছে। ঠিক আছে, দুটো চার্জ পার্টিকেল একে অপরকে যে অ্যাট্রাক্ট করছে বা তারা যে একে অপরকে রিপেল করছে, এটার মধ্যে নিশ্চয়ই ফোটনের একটা রোল আছে। এবং যদি তোরা কোয়ান্টাম ফিল্ড থিওরি পড়িস, মাস্টার্সেই পড়ানো হয়, কোয়ান্টামের একটু অ্যাডভান্স দিকে গেলেই তখনই তোরা দেখতে পাবি যে যে কোনো ইন্টারাকশন মানে এনি ফোর্স, মানে নিউটন তো প্রথম আমাদের ফোর্সের কনসেপ্টের সঙ্গে পরিচয় করিয়েছিলেন, যে কোনো একটা বস্তু যদি সোজা চলছিল হঠাৎ করে এদিক সেদিক বেঁকে গেল, বা স্থির অবস্থায় স্থির ছিল কিন্তু হঠাৎ চলতে শুরু করলো, এরকম কোনো কিছু থাকলে তার মানে সেখানে একটা ফোর্স আছে। ফোর্সের কনসেপ্ট ইজ বিকজ অফ নিউটন। কিন্তু পরবর্তীকালে ফোর্স থেকে আমরা ফিল্ডের জায়গাতে চলে আসি। ঠিক আছে, সেটা নানান রকম কারণ আছে, সেই ডিটেলিংটা আমি এখন যাচ্ছি না। তোদের জানার ইচ্ছে তাহলে নিজেরা একটু সার্চ টার্চ করে দেখতে পারিস, বা আমাকে পরে জিজ্ঞেস করতে পারিস। যে পরে কিন্তু আর ফোর্স বলে কিছু ভাবা হতো না, পরে একটা ফিল্ড ভাবা হতো। মানে দুটো চার্জের মধ্যে যে ইয়েটা অ্যাট্রাকশন বা রিপালশন যাই হোক, সেটাকে প্রথমে বলা হয়েছিল যে একটা ফোর্স কাজ করছে, যে এই ফোর্সের ভ্যালু হচ্ছে Q1 Q2 by 4 pi epsilon naught r square। পরে কিন্তু গল্পটাকে একটু পাল্টে দিয়ে বলা হলো যে না, Q1 বলে একটা চার্জ এখানে বসানো ছিল, তার ফলে সমস্ত জায়গাতে একটা ফিল্ড ক্রিয়েট হলো। যেমন আর দূরত্বে একটা ফিল্ড ক্রিয়েট হলো, যে ফিল্ডের ভ্যালু হচ্ছে Q1 by 4 pi epsilon naught r square। একটা অদৃশ্য বস্তু, যেন ফিল্ড যেন নিজেই একটা জিনিস, ফিল্ড যেন একটা পুকুরের মতো বা এক বালতি জল। হ্যাঁ, সেই এক বালতি জলে যখনই আমি একটা কাপড় বা আঙুল ডুবিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আঙুলটা ভিজে যাচ্ছে। সেই রকমই ফিল্ডের মধ্যে যখনই যে কোনো একটা পয়েন্টে আমি যখন একটা চার্জ রাখছি, তখন সে একটা ফোর্স অনুভব করছে, which is Q2 into F। তো এইভাবে Q2 into E হচ্ছে F। তো এইভাবে আমরা ফোর্সের কনসেপ্ট থেকে আস্তে আস্তে ফিল্ডের কনসেপ্টে চলে আসি। ফিল্ডের কনসেপ্ট থেকে কোয়ান্টাম ফিল্ড থিওরি যখন পড়বি তখন দেখবি আমরা আস্তে আস্তে চলে আসবো ইট ইজ বিকজ অফ ফাইনম্যান, সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ পার্টিকেলস। অর্থাৎ যে কোনো দুটো পার্টিকেলের, যে কোনো দুটো মানে সিস্টেমের মধ্যে যখন কোনো একটা ফোর্স কাজ করছে, উদাহরণ যখন প্লাস কিউ কে রিপেল করছে, তার মানে ওদের মধ্যে কিছু একটা পার্টিকেলের, মানে আমি তোর উপর তোকে ঘুষি মারলাম, মানে এই যে আমি তোর উপর একটা বল প্রয়োগ করলাম, এর মানে এর অ্যাকচুয়াল মানে এটা মানে ঠিক নয়, মানে এটা কেন হলো, এটা তো আমি ঘুষি মারলাম, এটা জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা তো তোকে টাচ করলাম বলে সেটা আলাদা। কিন্তু দুটো পার্টিকেল একে অন্যকে টাচ করছে না, একজন আরেকজনের উপর কিছু একটা এফেক্ট তৈরি করছে। যেমন দুটো চার্জ একে অন্যকে টাচ না করে একে অন্যকে ধাক্কা মারছে। এটা কেন হচ্ছে? কেননা দে আর এক্সচেঞ্জিং ফোটনস। ঠিক আছে, এই যে বলছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানে অনেকগুলো ফোটন ঘোরাঘুরি করছে। সো দুটো পার্টিকেল যদি একে অন্যকে রিপেল করে বা অ্যাট্রাক্ট করে, তার মানে এরা একে অন্যের সঙ্গে ফোটন এক্সচেঞ্জ করছে। ও হয়তো ওকে একটা ফোটন দিয়েছে, ও ওকে আরেকটা ফোটন ফেরত দিয়েছে, তার ফলে এরা একে অন্যকে ধাক্কাধাক্কি করছে। এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলে ফোটন হলো। এটা যদি অন্য কোনো ফোর্স হতো, প্রকৃতিতে আরো অনেক ধরনের ফোর্স আছে, তখন অন্য কোনো পার্টিকেল ইন্টারচেঞ্জ করতো। কিন্তু ফাইনম্যানের থিওরি হচ্ছে যে কোনো ধরনের ফোর্সই হোক না কেন, তার সংলগ্ন কিছু একটা পার্টিকেল থাকবে। ঠিক আছে, কিছু একটা তার একটা কোয়ান্টাম থাকবে, তার কোনো একটা পার্টিকেল থাকবে, যেমন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে ফোটন। এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে মানে হলো
আসলে যেটা ঘটছে সেটা হলো ওরা নিজেদের মধ্যে ফোটন আদান প্রদান করছে, ও ওকে একটা ফোটন দিল, ও ওকে একটা ফোটন দিল, দুজন দুজনের দিকে ধাক্কা খেয়ে দুদিকে সরে গেল। এটা কোয়ান্টাম ফিল্ড থিওরির কনসেপ্ট। তাহলে কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী চার্জ মানে হোয়াই, কেন কিছু কিছু এক একটা পার্টিকেলের চার্জ এক এক রকম, এর ব্যাখ্যাটা অনেকটাই এই সমস্ত গল্প থেকে পাওয়া যাবে। মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ফোটন, ফোটন ইন্টারচেঞ্জ করছে, তারপরে এটার আরো অনেক কমপ্লিকেটেড থিওরি আছে, বাট সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী প্রত্যেকটা পার্টিকেল, তাদের নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন, এগুলোর একটা থিওরি আছে, এবং সেই থিওরি থেকে বেরিয়ে আসে যে কার কার চার্জ থাকবে, কার কার চার্জ থাকবে না, এবং সেটার কারণটা কি। তাহলে সেইটা একটা এক্সপ্লেনেশন অফ মানে চার্জ। লাস্ট হচ্ছে যেটা একদম লেটেস্ট ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এবং স্পেস টাইম। বলছি ম্যাডাম, ফোটন এক্সচেঞ্জ করলে শুধু তো রিপালশন হবে, অ্যাট্রাকশন তো হবে না? কেন এটা মনে হলো? ও মানে ফোটনের ধাক্কায় রিপালশন হবে সেজন্য বলছিস? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, না আমি ওইরকম ওইটা তো আরো অনেক ডিটেলস আর কি, ওই ডিটেলসটা আমি এখনো বলিনি। ফোটন এক্সচেঞ্জ মানে ব্যাপারটা এতটাও সিম্পল নয় যে ফোটন গিয়ে ধাক্কা মেরে দিল আরো ছিটকে গেল। ফোটন এক্সচেঞ্জ মানে সেটার একটা অন্য ব্যাপার আছে, সেটা সেটা আমি বলবো থার্ড ইয়ারে উঠে, সেটার জন্য আরেকটু পড়তে হবে, ঠিক আছে? মানে ম্যাম ফোটনের কি চার্জ আছে? ফোটনের চার্জ নেই, কিন্তু ফোটন এই ফোর্সটাকে কাজ করতে হেল্প করে। আর ফোটন ধাক্কা মারছে সেটা কিন্তু ঠিক নয়, মানে এই ওয়ার্ডটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? ফোটন এক্সচেঞ্জ করার ফলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা কাজ করছে, কিন্তু কেন ফোটন এক্সচেঞ্জ করার ফলে আদৌ ধাক্কা খাচ্ছে বা অ্যাট্রাক্টেড হচ্ছে, সেইটা বুঝতে গেলে আর একটু পড়াশোনা করতে হবে। থার্ড ইয়ারে উঠে আমি একদম শিওরলি বলবোই বলবো, ঠিক আছে, একদম প্রমিস। আর একটু পড়ে না মাঝের ইয়ারগুলোতে একটু কোয়ান্টাম থিওরি এবং আরো অন্যান্য জিনিসপত্র পড়লে থার্ড ইয়ার একদম পজিটিভলি আমি বলবো এটা। বা যদি তোর ইউটিউবে কিছু পড়াশোনা করিস তাহলে তারপর আমরা ডিসকাস করতে পারি, সেটাও আমরা করতে পারি। আচ্ছা, হ্যাঁ, তো লাস্ট যেটা ডেভেলপমেন্ট সেটা হচ্ছে ডিউ টু জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তো এখন আমরা রিলেটিভিটিটা যেহেতু, তাহলে তোরা যে দুটো ইয়ার আছিস মোটামুটি জানিস, মানে বেসিকটা জানিস, সেটা হচ্ছে যে স্পেস এক্স ওয়াই জেড আর টাইম, যেটাকে পুরোই আলাদা ভাবা হতো একটা সময়, হতো কেন বলবো, এখনো আমাকে যদি মানে একটা সাধারণ মানুষ হিসেবে আমাকে এখন যদি বলা হয় যে এক্স ওয়াই জেড বা টাইম হচ্ছে দুটো একসঙ্গে মিলে একটা জিনিস, ওটা আমরাও মানে খাতায় কলমে মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু ইমাজিনেশনে ঠিক মতন ব্যাপারটাকে করাটা, হজম করাটা এখনো মুশকিল। কিন্তু হোয়াট এভার, মানে খাতায় কলমে এবং অনেক এক্সপেরিমেন্টাল দিক থেকেও এটা এখন এস্টাবলিশড যে স্পেস আর টাইম যে একেবারেই কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেটা একদমই ভুল। সো বেসিক্যালি আমরা একটা 4 ডাইমেনশনাল একটা জিনিসের মধ্যে আছি, যদিও সামান্য পার্থক্য এটাই যে টাইমের অ্যারোটা একদিকেই থাকে, অ্যারো অফ টাইম, এটা একটা পার্টিকুলার ডিরেকশন এবং এটার উল্টো দিকে আমরা যেতে পারি না। যাই হোক, তো এক্স ওয়াই জেড এবং টি, তো স্পেস আর টাইম এই সবকিছু মিলিয়ে স্পেস টাইম নামক একটা জিনিস, যেটা জেনারেল, এটা এসটিআর থেকে শুরু হয়েছে গল্পটা, কিন্তু জিটিআর এ গিয়ে ব্যাপারটা মানে একদম গল্পের গরু আকাশে উঠে গেছে, ঠিক আছে? উঠে গিয়ে দেখা যাচ্ছে যে স্পেস টাইমটা যেন একটা জিনিস, মানে একটা জেলির মতো, মানে জেলি নয়, কিন্তু স্পেস টাইম যেন একটা ইন্ডিপেন্ডেন্ট জিনিস, মানে আমরা যেরকম একটা শূন্যস্থান ভেবে অভ্যস্ত বা একটা স্থান আর একটা সময়, ওরম কিন্তু নয়, আসলে পুরোটাই একটা স্পেস টাইমের খেলা। এবং সেখানে আসার পরে আমরা এটাই দেখলাম যে ফোর্স ব্যাপারটা আসলে একটা ইলিউশন, মানে আমাদের ওটা মনে হয়, বাস্তবে কিন্তু একটা চার্জ
পজিটিভ চার্জ আছে, আর একটা নেগেটিভ চার্জ এর দিকে ছুটে এলো। ব্যাপারটা কিন্তু এরকম নয়। বা এখানে সূর্য আছে, পৃথিবী চারপাশে ঘুরছে বিকজ অফ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কি হয়, একটা মাস যখন থাকে তখন এই যে স্পেস টাইম একটা চাদরের মতো বা একটা জিনিসের মতো, ঠিক আছে, যেই স্পেস টাইমের মধ্যেই আমরা ঘুরঘুর করছি বা কিছু একটা করছি, আসলে কিন্তু যখনই স্পেস টাইমের যেখানেই একটা মাস থাকবে সঙ্গে সঙ্গে সেটা একটুখানি এরকম করে ব্যাপারটা বেঁকে যাবে। কি বাজে করে দেখালাম, যাই হোক, মোট কথা চাদরের তলাটা এমনি ভাবে ঝুলে গেছে, এখানে একটা মাছ আছে বলে। ঠিক আছে, তোরা বুঝে নিবি, এরকম ছবি ইন্টারনেটে তোরা প্রচুর দেখেছিস। তো এই যে একটা মাছের জন্য ব্যাপারটা ঝুলে গেল, তো সঙ্গে সঙ্গে যাকে টানা হচ্ছিল সে গড়িয়ে গড়িয়ে এর মধ্যে ঢুকে যাবে একেবারে, আর না হলে পরে ওই গর্তের মুখে, মানে এরকম যদি একটা গর্ত থাকে তাহলে গর্তের মুখে এরকম এরকম করে জিনিস এরকম এরকম করে ঘুরতে থাকবে, এরকম টাইপের একটা ব্যাপার। তো মোদ্দা কথা হচ্ছে কি, পুরো জিনিসটাই ইট ইজ নাথিং বাট স্পেস টাইম জিওমেট্রি। এবার দেখ, আমাদের বেঁচে থাকাই বল বা যাই বল, পুরো জিনিসটাই কিন্তু আসলে মুভমেন্ট অফ সামথিং। ঠিক আছে, এই যে আমরা যে ধর ছোট থেকে বড় হচ্ছি, বা আমরা যে খাচ্ছি, আমাদের পেট ভরছে তবেই তো আমাদের গ্রোথ হচ্ছে। তো এই যে আমরা খাচ্ছি, এই খাওয়ার পুরো প্রসেসটার মধ্যেই নানান ধরনের ফোর্স ইনভলভড। প্রথমত পার্টিকেল গুলো একে অন্যকে ধরে রেখেছে, তারপর সেটা সেটা একটা ফোর্স। প্রত্যেকটা বস্তু বাস্তবে এক্সিস্ট করছে কেননা পার্টিকেল গুলো একে অন্যকে ধরে রেখেছে, সেখানে একটা ফোর্স কাজ করছে। আবার সেভাবে একটা খাবার, ঠিক আছে, খাবারটা গলা দিয়ে নামছে, সেখানে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। আমি হাত পা নাড়াচ্ছি, সেখানে কিছু তো একটা মেকানিক্যাল ফোর্স ইউজ করছি আমি, যার ফলে আমার হাতটা নড়ছে বা আমার মুখটা নড়ছে। তো এই যে যাবতীয় যে মুভমেন্ট, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছুই আসলে কিন্তু কিছু না কিছু মুভমেন্ট। এই মুভমেন্ট গুলোর জন্য যে ফোর্স গুলো কাজে লাগছে বলে আমরা ভাবছি, এই মানে মানে এটা কিন্তু পুরোটাই একটা আমাদের একটা কি বলবো ভ্রান্ত ধারণা, বা আমরা ভুল দেখছি। মানে ভুল দেখছি বা ভুল ভাবছি, মানে কিরকম, যেমন ধর যখন খুব দাউ দাউ করে আগুন জ্বলে, বা আগুন জ্বলে না, ধর বাষ্প, যখন জল ফুটছে তখন তো বাষ্পটা তো উপরে ওঠে। ওই বাষ্পের মধ্যে দিয়ে তুই যদি কোনো কিছুকে দেখিস, একটা দেওয়াল দেখলি, মানে উল্টো দিকের দেওয়ালটা তুই যদি বাষ্পের মধ্যে দিয়ে দেখিস, তাহলে দেখবি মনে হবে যে দেওয়ালটা যেন ভাইব্রেট করছে। ব্যাপারটা বুঝেছিস? সেটা লক্ষ্য নিশ্চয়ই করেছিস যে আগুনের ধোঁয়ার মধ্যে দিয়ে কোনো একটা কিছুকে দেখলে তখন যেন মনে হয় যে দেওয়ালটা নড়ছে বা কাঁপছে। ওটা আসলে কিছুই না, মাঝখান দিয়ে তো ধোঁয়াটা উঠছে, ওই ধোঁয়াটা ওঠার ফলে যে মাঝখানে যে বায়ু মাধ্যমটা আছে, মাধ্যমটা যেহেতু নড়ছে সেজন্য আলোক রশ্মিটা এঁকে বেঁকে যাচ্ছে, তার ফলেই আমরা ওটাকে ওরকম ভাবছি। সিমিলারলি এই যে মুভমেন্ট হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটাও কিন্তু আসলে আমরা ভাবছি। বাস্তবে কি হচ্ছে, বাস্তবে কিন্তু স্পেস টাইম নামক যে বস্তুটা আছে সেটাই এঁকে বেঁকে, বেঁকাচোরা হয়ে, টুইস্টেড হয়ে, বিভিন্ন রকম হয়ে এই সমস্ত মুভমেন্ট গুলোকে কন্ট্রোল করছে। কোন একটা সময় একটা জিনিস এখানে ছিল, 5 মিনিট পরে জিনিসটা ওখানে চলে গেল, এটা কিন্তু স্পেস টাইমের একটা বাঁকাচোরা, একটা টুইস্টেড একটা স্পেস টাইমের ফল। একই রকম ভাবে প্লাস কিউ আর মাইনাস কিউ একটা আরেকটার দিকে সরে এলো, এটাও কিন্তু স্পেস টাইমকে বাঁকিয়ে দেওয়ারই ফল। এবং রিসেন্ট রিসার্চে এটা দেখানো হয়েছে, এটা দেখা গেছে যে ইলেকট্রোম্যাগনেটিজম, আমি এই লেখাটা লিঙ্কটা তোদের পাঠাবো, সব বুঝবি না কিন্তু স্টিল পড়তে ভালো লাগবে, মানে কম বুঝে পড়তে একটু বেশিই ভালো লাগে। ইলেকট্রোম্যাগনেটিজম কিন্তু is nothing but a property of space time. এই যে আমরা চার্জ চার্জ করে এত লাফালাফি করছি, আসলে কিন্তু চার্জ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইভেন গোটা ইলেকট্রোম্যাগনেটিজম ব্যাপারটাই স্পেস টাইমের একটা প্রপার্টি। স্পেস টাইমের তো অনেক কিছু থাকে, কারণ স্পেস টাইম নিজেই একটা বস্তু, তাহলে তার মধ্যে টেনশন থাকতে পারে, তার স্ট্রেস থাকতে পারে, তার স্ট্রেন, মানে একটা বস্তুর যা যা থাকে স্পেস টাইমের এরকম অনেক কিছুই থাকে। তো সেই রকম স্পেস টাইম কোনোটা জায়গায় যখন টেনশন হয়, মানে টুইস্টেড হয়ে যায়, বেঁকে চুরে যায়, তখন সেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়।
এবং চার্জ ব্যাপারটাও সামহাউ তুই স্পেস টাইমের বাঁকাচোরার সঙ্গে রিলেট করতে পারবি। অর্থাৎ মানে এর মধ্যে যাই হোক প্রচুর গল্প আছে, কিন্তু আমি বলছি গল্পের যে মরালটা, এবার এই গল্পটাকে তো আস্তে আস্তে তোরা বুঝবি, যত আমরা পড়বো তত আমরা বুঝবো। গল্পের মরাল হচ্ছে এটাই যে এই যে আমরা আমাদের জীবন, আমাদের ভাবনা, আমরা আমাদের পৃথিবী, বিশ্বব্রহ্মাণ্ড, এই সবই আসলে স্পেস টাইম নামক কিছু একটা অ্যাবস্ট্রাক্ট বস্তু, বিভিন্ন রকম ভাবে বেঁকে চুড়ে যাচ্ছে, বিভিন্ন রকম ভাবে ডিজাইন হচ্ছে ওদের, জাস্ট সেটার ফলেই সবকিছু ঘটছে। মানে আমাদের জীবনটা হচ্ছে স্পেস টাইমের একটা খেলা। এই শর্ট স্টোরিটার লং ভার্সনটা আস্তে আস্তে বলবো, যেরম যেরম মাঝে মাঝে সময় পাবো। যেমন আজকে আমার মনে হলো যে একটু বলি ব্যাপারটা, যেহেতু আমরা ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে পড়তে চলেছি। সো আর যেহেতু তোরা ওই কোশ্চেনটা করলি ফোটনের ইন্টারচেঞ্জ, তাহলে এরপরে আর একটা ক্লাস এরকম এমনি রাখবো, সেখানে এই সমস্ত ফোটন টোটন নিয়ে একটু বলবো, যখন তোরা আরেকটু পড়ে ফেলবি আর কি, তারপরে বলবো। ঠিক আছে? আচ্ছা, ওয়েল, ম্যাম কোয়ান্টামের হ্যাঁ বল। না দেয়া থার্ড সেমিস্টারে তো কোয়ান্টাম পড়লে বলছেন কোয়ান্টাম ওখানে তো ফোটনের ধারণা ভালো দেওয়া আছে। আমার তো কোয়ান্টাম বুঝিয়ে দিয়েছেন সুমিত স্যার। কোয়ান্টাম সুমিত স্যার কোয়ান্টাম বুঝিয়ে খুব ভালো। তোরা তো থার্ড সেমে কোয়ান্টাম তোদের নেই বোধহয় এমনিতে, না? ওরা সুমিত স্যার এক্সট্রা পড়িয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট ইয়ারও তো এক্সট্রাই পড়ছে, ওদেরও তো ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম এখন নেই। বলে দেবো কোনো একটা সময় সময় করে বলে দেবো। ঠিক আছে? আপাতত একটুখানি আজকে আমি 6টা অবধি নিতে পারবো না, তোদের 5:30টায় ছেড়ে দেবো। দু চারটে ছোট্ট মতন অঙ্ক করে নি, একটু অঙ্ক একটু থিওরি। আচ্ছা, এই দুটো জিনিস তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে ফিল্ড, একটা কিউ চার্জ রাখলে আর ডিস্টেন্সে কিউ বাই 4πε0 আর স্কোয়ার এই ফিল্ড তৈরি হয়। ফিল্ড আর মানে ভেক্টর হিসাবে যদি লিখি তাহলে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কিউ 4πε0 আর স্কোয়ার আর ক্যাপ if q is located at the origin। ঠিক আছে? আর হচ্ছে কি পোটেনশিয়াল, যে কোনো পোটেনশিয়ালের গল্প কোথা থেকে আসে না, ওয়ার্ক ডান থেকে আসে। কেননা যেহেতু ফিল্ড আছে, সুতরাং এই ফিল্ড কিছু কাজ করতে পারে, বা আচ্ছা বাই দ্য ফিল্ড ওরম বলা উচিত না, যাই হোক, মানে মোট কথা হচ্ছে যে যেহেতু এখানে একটা ফিল্ডের একটা কনসেপ্ট আছে, সুতরাং একটা ওয়ার্ক ডানের কনসেপ্টও আছে। ওয়ার্ক ডান with respect to field। এবার ওয়ার্ক ডান থেকে পোটেনশিয়ালটাকে অ্যাকচুয়ালি ডিফাইন করা হয়। পোটেনশিয়ালের একটা রেফারেন্স পয়েন্ট থাকে, এই রেফারেন্স পয়েন্টটা সরি তুই তোর ইচ্ছে মতো চুজ করতে পারিস। তো ইনফিনিটি থেকে কোনো একটা পয়েন্টে একটা চার্জকে নিয়ে আসতে যতটা পরিমাণ কাজ করতে হয় সেইটাই হচ্ছে ওর পোটেনশিয়াল, এবং ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়ালের সঙ্গে রিলেটেড বাই দিস ইকুয়েশন। এটা শুধু স্কেলার ইকুয়েশনটা লিখলাম, E is minus dVdr, আর ভেক্টর ইকুয়েশন লিখতে হলে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ভি। ও আমার এটা জানার ছিল যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল, এটা কি ফার্স্ট ইয়ারের পড়া হয়ে গেছে? না ম্যাম, পুরোটা ভালোভাবে হয়নি এখনো। মানে চলছে তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে গুড।
হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে পোটেনশিয়াল মানে হচ্ছে ওয়ার্ক ডান উইথ রেসপেক্ট টু সাম ফিল্ড। কোথাও একটা ফিল্ড থাকলেই ফিল্ডের একটা পয়েন্ট থেকে যদি অন্য পয়েন্টে কাউকে নিয়ে যাওয়া হয় তাহলেই তার উপরে কিছু ওয়ার্ক ডান হবে বা তার দ্বারা কিছু ওয়ার্ক ডান হবে। সেই ব্যাপারটাকেই সুন্দরভাবে ডিফাইন করার জন্য পোটেনশিয়াল নামে জিনিসটা আমরা নিয়ে আসি। এবং পোটেনশিয়াল মানেই হচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্টে কাউকে আর কি ডিসপ্লেস করানো হলো, তার ফলে ওর এনার্জির যে চেঞ্জটা হলো সেই মানে তার ফলে যে ওয়ার্ক ডানটা হলো সেইটা। তো ফিল্ডের সঙ্গে পোটেনশিয়ালের সম্পর্ক হচ্ছে ইকুয়াল টু মাইনাস ডিভিডিআর। কোনো একটা পয়েন্ট থেকে এই যে কোন পয়েন্ট থেকে আনছি এটা চেঞ্জ করা যেতে পারে বেসিক্যালি আর নট। তো আর নটটাকে তুই ইনফিনিটিতেও সেট করতে পারিস, আবার তোর যদি সুবিধা হয় তুই ভূপৃষ্ঠেও সেট করতে পারিস, যেখানে ইচ্ছা করতে পারিস। সাধারণত ইনফিনিটিতে রাখা হয় এবং ইকুয়াল টু মাইনাস ডিভিডিআর। আচ্ছা, এবার যদি আমি তোকে বলি যে I have a ring of radius a which contains charge q distributed uniformly over its length find electric field at a point at x distance on its axis. আচ্ছা, এতটাই আগে হোক। একটা রিং আছে যার রেডিয়াস হচ্ছে a, সেটাতে চার্জ কিউ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে ওভার ইটস লেন্থ। তার মানে এরকম একটা রিং, তার রেডিয়াস a, এবার একটা চার্জ কিউ, সেটা ইউনিফর্মলি পুরোটাতে আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। অর্থাৎ চার্জ পার ইউনিট লেন্থ হচ্ছে কিউ বাই 2πa। মানে যে রিংটা তার পরিধিটা কত, 2πa। তাহলে কিউ পুরোটা জুড়ে ডিস্ট্রিবিউটেড আছে মানে চার্জ পার ইউনিট লেন্থ সেটা হচ্ছে কিউ বাই 2πa। ঠিক আছে, এবার আমার প্রশ্ন হলো ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড at a point on its axis যার কিনা distance x from the center। কি করে বার করবি? তোরা একটু চেষ্টা করবি? পারবি তো মনে হচ্ছে, নাকি একটুখানি বলে দিতে হবে? আগে একটু চেষ্টা কর, নিজেরা সম্ভবত পারবি। মানে তোকে একটা লেংথ এলিমেন্ট ধরতে হবে এখানে, কোনো একটা লেংথ এলিমেন্ট ডিএল, এবং এই লেংথ এলিমেন্টের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বার করতে হবে। এই পয়েন্টের ডিস্টেন্স কি করে পাবি? এটা তোরা জানিস, এটা রেডিয়াস a, তা সেভাবে পাবি। তার ডিরেকশন এদিকে, এইরকম করে করে এবার এই পয়েন্টের জন্য এদিকে ইলেকট্রিক ফিল্ডের ইয়ে, আবার তার উল্টো দিকে 180 ডিগ্রি উল্টো দিকে এখানে একটা পয়েন্ট আছে, এবং তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই দিকে।
রাইট? সো ইলেকট্রিক ফিল্ডকে আমি যদি কম্পোনেন্টে ভাঙি, এই দুটো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিন্তু সেম হবে, কেননা এই ডিস্টেন্সটা তো সেম দুজনের জন্য, রাইট? এখন এদেরকে যদি কম্পোনেন্টে ভাঙি, তাহলে নিচের যে ফিল্ড আছে তার জন্য এদিকে একটা কম্পোনেন্ট, এদিকে একটা কম্পোনেন্ট, আর উপরের যে ফিল্ডটা আছে তার জন্য এদিকে একটা কম্পোনেন্ট এবং এদিকে একটা কম্পোনেন্ট। তো এই দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট, এই দুটো ক্যান্সেল আউট করবে, শুধুমাত্র এই কম্পোনেন্টটা থাকবে। তাহলে তোদেরকে কম্পোনেন্টে ভাঙতে হবে, থিটা ভ্যালু দরকার হবে এই থিটা আর এই থিটা, মানে এটাই হচ্ছে সেম অ্যাঙ্গেল, এবং বাকি সবকিছু তোরা অলমোস্ট জানিস, তো কস থিটা সাইন থিটা এই সমস্ত বের করা যাবে। এইটা আগে আমাকে বের করে বল কত হচ্ছে বা কত হবে। এটার পরে এই অঙ্কটার একটা এক্সটেনশন, মানে একটা লেজুর আছে, লেজুরটা আমি এটার পরে বলবো, আগে ফিলটা বল তারপরে বলবো।